আজকে আমরা ক্লাসে দেখব পপুলেশন প্রজেকশন। আসলে আগের ক্লাসে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং এর ওখানকার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখেছি, যে কিভাবে আমি আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী সেটা ডিজাইন করতে পারি এবং স্টোর করতে পারি, ইউজ করতে পারি। আর ওই সময় আমরা এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করেছি, যেটা আমাদের এই শীটেও আছে। ম্যাথমেটিক্যাল যে প্রবলেম শিটে যেখান থেকে করেছিলাম তার উপরে আপনারা দেখতে পাবেন সেখানে রেইন ওয়াটার হারভেস্টিং এর কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ উল্লেখ করা আছে। আজকে আমরা দেখব পপুলেশন প্রজেকশন। পপুলেশন প্রজেকশনটা কেন লাগবে? আমরা ওয়াটার সাপ্লাইয়ের যে ইম্পর্টেন্স ক্রাইটেরিয়াগুলো চারটা পড়েছি, তার মধ্যে একটা ছিল সাপ্লাই, সোর্স, কালেকশন, ট্রিটমেন্ট এন্ড ওয়াটার সাপ্লাই। তো ওয়াটার যখন আমি সাপ্লাই করব, which will be the amount of my supply water? আমার সাপ্লাই ওয়াটার অ্যামাউন্ট কতটুকু হবে, and it will fulfill the requirements of the area যেখানে আমি সাপ্লাই করতেছি, সেটা তার রিকোয়ারমেন্টস প্রয়োজনটা ফুলফিল করবে কিনা, এবং সেটা যদি বর্তমানে রিকোয়ারমেন্টস ফুলফিল করলেও আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে প্রজেক্টেড অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার কত হবে, সেটা আমাকে এখন থেকে ডিসাইড করতে হবে। সেই জন্য আমাকে পপুলেশন প্রজেকশন অ্যানালাইসিসটা করতে হবে, যে আমি যে লোকালিটিতে কাজ করব বা যেখানে ডিজাইনটা করব পাইপ নেটওয়ার্কিং, আজ থেকে 5 বছর পর সেখানকার জনসংখ্যা কেমন হবে, তাদের প্রয়োজন কেমন হবে। ইভেন এমনও হতে পারে যে একই সংখ্যক লোক একটা কমিউনিটি 1 যেখানে 20,000 লোকজন বসবাস করে, একটা কমিউনিটি 2 সেখানে একই সংখ্যক 20,000 লোকজন বসবাস করে, কিন্তু দুই জায়গার ওয়াটার অ্যামাউন্ট আলাদা হতে পারে। আবার কোনটা স্যার আপনার এখানে ভলিউমটা একটু বাড়াই দেন স্যার। ভলিউম সর্বোচ্চ বাড়ানো আছে, আপনার ওখানকার ভলিউমটা চেক করেন সময়টা। তো দুই জায়গায় একই পরিমাণ লোকজন হওয়ার পরেও অ্যামাউন্ট কম বেশি হতে পারে। সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। এখানে দেখেন ডিজাইন পিরিয়ড। ডিজাইন পিরিয়ড হচ্ছে এমন একটা নির্দিষ্ট সময়, যে পিরিয়ড যেই টাইম পর্যন্ত আমার এই ডিজাইনটা সমস্ত ধরনের যে রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করবে। The water supply project may be designed normally to meet the requirements over a certain period after their completion. অর্থাৎ কোন একটা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই যে ওয়াটার সাপ্লাইয়ের যত রিকোয়ারমেন্টস সবগুলো ফুলফিল করবে, ওই সময়টাকেই বলা হয় ডিজাইন পিরিয়ড। অর্থাৎ আমরা যে বলেছিলাম তিনটা উদ্দেশ্য থাকবে আমাদের: পর্যাপ্ত পরিমাণে ওয়াটার হতে হবে, সেফ এবং হোলসাম হতে হবে, এবং যখন চাইবে তখনই সে কনজিউমার এটাকে পাবে। ওই রকম রিকোয়ারমেন্টস যতদিন পর্যন্ত সে ফুলফিল করবে একটা ডিজাইন নেটওয়ার্ক, সেটাকে আমরা বলবো ডিজাইন পিরিয়ড। এই ডিজাইন পিরিয়ডটা আগে থেকে ডিফাইন করে দেওয়া হয়। এই ডিজাইন পিরিয়ডটা আগে থেকে ডিফাইন করে দেওয়া হয় যে এই লোকালিটিতে আমি ডিজাইন করতেছি এত জনসংখ্যার জন্য, কি পরিমাণ, কতদিন বা কত বছর এটা সাস্টেইন করবে। The certain period for which the water supply project have to be designed is termed as the design period. অর্থাৎ একটা সার্টেন পিরিয়ড যে সময়ের জন্য ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ডিজাইন করতে হবে, সেটাকে বলা হয় ডিজাইন পিরিয়ড। এটার জন্য আমাদের পপুলেশন ফরকাস্ট করতে হবে, অর্থাৎ প্রেডিকশন করতে হবে আমাদের। আমি এটা আগে বলেছি কেন আমাদের হোয়াই পপুলেশন ফরকাস্ট ইজ নেসেসারি, কেন পপুলেশন ফরকাস্ট আমাদের জন্য দরকার, এটা আমি আগে ডিসকাস করেছি। তা আমরা দেখব কোন কোন মেথডে এখানে ডিজাইন আমরা করি। একটা শর্ট টার্ম এস্টিমেশন, আর একটা লং টার্ম এস্টিমেশন ডিজাইন পিরিয়ড। শর্ট টার্ম কাকে বলবো? 1 থেকে 10 বছরের মাঝে যদি হয় সেটাকে আমরা বলবো শর্ট টার্ম। স্যার ফোরকাস্টিং মানে কি স্যার? ফোরকাস্টিং মানে হচ্ছে একটা জিনিস এখন নাই, ভবিষ্যতে কি হবে সেটাকে আমরা ফোরকাস্টিং করি। যেমন আপনারা শুনে থাকেন যে ওয়েদার ফোরকাস্টিং, যে আগামী পরশু থেকে 5 দিন পর্যন্ত প্রচন্ড তাপদাহ হতে পারে, বা শীতের দিনে শৈত্যপ্রবাহ হতে পারে। এই যে সমস্ত পূর্বাভাস, যেটা এটা এক ধরনের প্রেডিকশন,
এক্স্যাক্টলি 100% কেউই বলতে পারে না। বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে, বিভিন্ন সফটওয়্যার দিয়ে, কম্পিউটার প্রোগ্রামেবল জিনিসপত্র দিয়ে, অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে আমরা পূর্বাভাস দিতে পারি, যেটাকে আমরা বলি আবহাওয়ার পূর্বাভাস। সেই রকম পপুলেশন কত হবে একটা দেশের 10 বছর পরে, সেটাকে বলা হয় পপুলেশন ফরকাস্টিং। এইটার উপর বিভিন্ন বিষয় নির্ভর করে, ওখানকার বার্থ রেট কেমন, ওখানকার গ্রোথ রেট কেমন, ডেথ রেট কেমন, আরো অনেক বিষয় আছে। ওখানকার এভারেজ পপুলেশন যারা আছে তাদের এজের রেঞ্জ কতটুকু, ম্যাক্সিমাম পপুলেশন কোন রেঞ্জে আছে, তার উপর নির্ভর করে ফরকাস্টিং করা হয়, সেটাকে বলা হয় পপুলেশন ফরকাস্টিং। তার ভিতরে দুইটা টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম 1 থেকে 10 বছরের জন্য, এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে করেছেন আপনারা, সেটা ইউজ করা যায়, অথবা ইউনিফর্ম গ্রোথ রেট, অর্থাৎ কি পরিমাণে গ্রোথ হচ্ছে ওটাকে ইউনিফর্মলি ধরে করা যায়। যেমন আমি যদি বলি আমার এই লোকালিটিতে পার ইয়ারে গ্রোথ রেট হচ্ছে 1.5 বা 2.7 পার 1000 পার ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছর 1000-এ 3 জন করে লোক বাড়ে গ্রোথ রেট। এইভাবে আমি যদি হিসাব করি সেটা দিয়েও করা যায়, ওটাকে 1000 থেকে 100-এ কনভার্ট করে নেওয়া যায়। আরো জিওগ্রাফিক্যাল মেথড আছে, জিওমেট্রিক মেথড আছে, এরপরে ডিক্রিজিং গ্রোথ রেট মেথড আছে, যেগুলো শর্ট টার্মে আমরা করি। নামগুলো মনে রাখবেন কোনটা শর্ট টার্মে করা হয়। আর লং টার্ম এস্টিমেশন এটাকে করা হয় 10 বছরের বেশি হলে, সেখানে লিস্ট স্কয়ার মেথড, এটা খুব ফেমাস এবং অনেকটা অ্যাকুরেট। লিস্ট স্কয়ার মেথড, এই মেথডটা করা হয়। তাহলে বাংলাদেশের জন্য কোনটা বেস্ট হবে? শর্ট টার্ম এস্টিমেশন যদি আমরা করি বাংলাদেশের জন্য, তাহলে এখানকার ইফেক্টিভ হবে জিওমেট্রিক প্রোগ্রেশন মেথড। এটা মনে রাখবেন, বাংলাদেশের জন্য শর্ট টার্ম যে মেথড, তার ভিতরে জিওমেট্রিক প্রোগ্রেশন মেথড ইজ মোস্ট সুইটেবল এন্ড ওয়াইডলি ইউজড মেথড। এটা কি করে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস পরিসংখ্যান করে যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অধিদপ্তর। এরপর আসলে আমাদের পার ক্যাপিটা কনজাম্পশন। পার ক্যাপিটা কনজাম্পশন নিয়ে আমরা আগে আলোচনা করেছি। It may define the consumption of water consumed by a single consumer under the certain condition or affecting factor or time. অর্থাৎ একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মাঝে বা নির্দিষ্ট কন্ডিশনের মাঝে সে কি পরিমাণ ওয়াটার কনজিউম করে, সেটাকে পার ক্যাপিটা কনজাম্পশন বলা হয়। এটা আমরা কিভাবে নির্ভর করতে পারি, মানে বের করতে পারি কিভাবে? পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন পার ডে, সেটা হচ্ছে টোটাল কনজাম্পশন পার ডে। একটা লোকালিটিতে প্রত্যেক দিন কি পরিমাণ ওয়াটার ইউজ হয়, সেটা ওখানকার টোটাল পপুলেশন দ্বারা ভাগ করলে আমরা পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন বের করতে পারি। এই টার্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ডিপ্লোমা, বিভিন্ন গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করেন, পরীক্ষা দেন, এই পার ক্যাপিটা কনজাম্পশন বের করো, সেখান থেকে অঙ্ক আসে 2-3 মার্কের, 5 মার্কের। এখন সেটা কোন কোন বিষয়ের উপরে পার ক্যাপিটা কনজাম্পশন নির্ভর করে, যেটা আমি আগে বলেছি, একটা জায়গায় যদি 20,000 লোক থাকে, আরেকটা জায়গায় যদি একই পরিমাণ 20,000 লোক থাকে, কিন্তু এদের মাঝে ওয়াটারের কম বেশি হতে পারে ইউজের কনজাম্পশনে, সেটা কিভাবে কিসের উপর নির্ভর করবে? 1 নাম্বার পপুলেশন ডিস্ট্রিবিউশন। পপুলেশন ডিস্ট্রিবিউশন, পপুলেশন ডিস্ট্রিবিউশন মানে কি? অর্থাৎ সেখানকার জনসংখ্যার বিন্যাসটা কেমন, অর্থাৎ এজ গ্রুপ কেমন, অধিকাংশ লোকজন কোন এজের, তাদের রিলিজিয়ন, ধর্ম কি, তাদের জেন্ডার কি, সোশিও ইকোনমিক কন্ডিশন কেমন, তাদের প্রফেশন কেমন, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। যেমন কোথাও যদি 20,000 এবং 20,000 লোক থাকে দুই জায়গাতেই, কিন্তু এক জায়গায় অধিকাংশ শিশু, আরেক জায়গায় অধিকাংশ হচ্ছে মিডল এজ, কারণ যেখানে মিডল এজ এদের ওয়াটার কনজাম্পশন বেশি হবে, কারণ শিশুরা তারা ওয়াটার খায় কম, এদের বাথিংয়ের জন্য বা ডোমেস্টিক পারপাসে ওয়াটার ইউজ কম হয় ওয়াটার। বাট যারা আমরা মিডল এজ বা পূর্ণবয়স্ক, এদের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে কিন্তু সেখানকার ওয়াটার ইউজটা বেশি হবে। এবং এটা ধর্মের উপর নির্ভর করে, বিভিন্ন ধর্মের ওয়াটার ইউজেরও অনেক ভেরিয়েশন আছে, তার উপরে নির্ভর করে। এবং এটা সেক্স বা জেন্ডারের উপর নির্ভর করে।
সেখানকার অধিকাংশই কি ফিমেল আর অধিকাংশই মেল, এর উপর ডিপেন্ডস করে। আমরা অনেক সময় দেখি সচরাচর, আমি এটা সব জায়গায় কনস্ট্যান্ট সেটা বলতেছি না, আবার কেউ মানে মনে কিছু করিয়েন না, সেটা হলো যে অনেক সময় আমরা ফিমেল যারা আছি, ফিমেলরা কিন্তু বিভিন্ন পাবলিক ওয়াটারটা একটু বেশি ইউজ করি, বা এরা বিভিন্ন যে কোনো সেক্টরে একজন ছেলে মানুষ, বা এটা সব জায়গায় সত্য না, অধিকাংশ ক্ষেত্রে হয়, অনেক সময় ছেলে মানুষ ওয়াটার বেশি ইউজ করে। এটা হচ্ছে স্টাডির উপর নির্ভর করবে, আপনি যখন ওই এলাকায় স্টাডি করবেন সেখানকার মেল পার্সন কি পরিমাণ ওয়াটার ইউজ করে, ফিমেল পার্সন কি পরিমাণ ওয়াটার ইউজ করে, তার উপর নির্ভর করবে। সেটা সোশিও ইকোনমিক কন্ডিশনের উপর নির্ভর করবে, প্রফেশনের উপর নির্ভর করবে। যদি প্রফেশন হয় আমাদের অফিস, অধিকাংশ যে চাকরিজীবী হয়, চাকরিজীবীরা কিন্তু অধিকাংশ সময় অফিসে থাকে বা তার লোকালিটির বাইরে থাকে, বা তারা সচেতন বেশি থাকে, তারা ওয়াটারটাকে ইউজ করার সময় সচেতনতার সহিত ইউজ করে থাকবে। আবার দেখা গেছে যে যদি কৃষি কাজ থাকে বা ওইরকম ক্লাসের লোকজন বেশি থাকে, সেখানে কিন্তু কৃষি কাজের বিভিন্ন, তারা যখন গবাদি পশু লালন পালন করবে বা আরো অন্যান্য কাজ যখন করবে, তাদের ওয়াটারটা বেশি দরকার। মাইক্রোফোন অফ করে রাখবেন আপনাদেরকে, যদি কথা না বলা দরকার হয়, আদারওয়াইজ মাইক্রোফোন করে। তো এই সমস্ত বিষয়ের প্রতি এবার ক্লাইমেট কন্ডিশন, যেমন কোথাও যদি ওয়ার্ম এবং ড্রাই ক্লাইমেট থাকে, সেখানে ওয়াটার বেশি দরকার হবে শীত প্রধান দেশের থেকে। এখানে বলা আছে ওয়াটার কনজাম্পশন অন সামার ডে is 30 to 50% higher than the average of daily demand. তাহলে গরমের দিনে মানুষের 30 থেকে 50% ওয়াটার বেশি ইউজ করতে হয়, যেটা মানুষ নরমাল দিনগুলোতে ব্যবহার করে। কোয়ালিটি অফ ওয়াটার, যেমন গুড কোয়ালিটি হলে টেস্টও যদি বেশি ভালো হয়, এবং কোয়ালিটি হাই হলে সুইটেবিলিটি যদি ভালো হয়, তাহলে ওয়াটার বেশি ইউজ হয়। আবার যদি কোয়ালিটি কম থাকে, মানে একটু খারাপ থাকে, ডিজলভ আয়রন বা ডিজলভ কন্টেন্ট বেশি থাকে, মিনারেল, তাহলে মানুষ চাইবে সেটাকে কম ইউজ করার জন্য। আর প্রেশার অফ ওয়াটার, যদি প্রেশার বেশি থাকে ওয়াটারের, তাহলে আমি না চাইলেও ওয়াটার বেশি ইউজ হয়ে যাবে। অর্থাৎ আমি যখন ট্যাপকে ওইটাকে সার্ভ বা ইউজ করব, সেটা প্রেশার বেশি হওয়ার কারণে ওখান থেকে পানি বেশি বের হবে, আবার কোথাও লিক হয়ে যাবে, সেই লিক দিয়ে ওয়াটার আগেই ডিসচার্জ বের হয়ে যাবে, ওয়াটারটা ওয়েস্টেজ হবে। ওয়াটার রেটস এন্ড মিটারিং, আবার যদি আমি ওয়াটারের দাম বাড়াই দিই এবং মিটারিং করি, মূল্যায়ন করি, যে যেমন বিদ্যুতের খরচ আমরা ইউনিট হিসাব করে দিই, পানিও যদি এরকম ইউনিট হিসাব করে দিই, ইউনিটের দাম যদি বেশি থাকে, তাহলে সেখানে মানুষ চাইবে একটু কম ইউজ করতে। আবার যেখানে দাম কম থাকবে বা ওইরকম মিটারিং করা হবে না, সেখানে মানুষ বেশি ইউজ করবে। এরপর নেচার অফ সাপ্লাইয়ের ধরনের উপর নির্ভর করবে। ওয়াটারটা কি 24 আওয়ার্স থাকতেছে, নাকি দিনের নির্দিষ্ট সময় থাকে। যদি ক্লক রেস্ট্রিকশন থাকে, তাহলে মানুষ চাইবে কি ওয়াটারটা যখন থাকবে না তখন সে ব্যবহার করতে পারবে না। এই জন্য আবার হিতের বিপরীত হয়, কি করে কি বড় বড় 4-5 ড্রাম ভরে পানি ভরে রাখে, দেখা যায় ওগুলো সে ইউজ করতে পারে না, 1 ড্রাম বা 2 ড্রাম ইউজ করে, বাকি 3 ড্রাম যখন আবার 2 একদিন পূরণ হয়ে যায় পানি, আবার ফালাই দেয়, এভাবে ওয়েস্টেজ হয়। অল্টারনেটিভ সোর্সের উপর নির্ভর করবে। যেমন যদি আমার এখানে কোনো পুকুর থাকে বা নদী থাকে, সুন্দর জলাশয় থাকে, আমরা চাইবো গোসলের সময় সেখানে গিয়ে গোসল করতে, তাহলে বাসাবাড়ির যে বাথিং পারপাসে ওয়াটার, সেটা আমার ইউজ হবে না, এতে আমার ওয়াটারটা কম ইউজ হবে নর্মালের তুলনায়। এভাবে অনেকগুলো প্যারামিটার উপর নির্ভর করবে, এই প্যারামিটার গুলো আপনারা মনে রাখবেন। এবং এখানে বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, ড্রিঙ্কিং এর জন্য আমাদের 2 থেকে 3 লিটার পার ক্যাপিটা পার ডে, ওয়াশিং অফ ক্লোথের জন্য 8 থেকে 10, ওয়াশিং অফ ইউটেনসিলস বাসনপত্রের জন্য 6 থেকে 8, এই চারটা মনে রাখবেন। আর টেবিল হচ্ছে 17.1, এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে, এটা এভারেজ দেওয়া আর কি। এই টেবিলটা আছে ওয়াটার রিকোয়ারমেন্ট ফর আদার পারপাস। যদি কমার্শিয়াল এরিয়া হয়, কমার্শিয়াল ইউজে মানুষ ইউজ করে এভারেজ 40 লিটার পার ক্যাপিটা পার ডে। যদি ইন্ডাস্ট্রিয়াল হয় তাহলে এভারেজ 120, যদি পাবলিক ইউজ হয় 25। এই রেঞ্জগুলো আপনারা মনে রাখবেন, বিভিন্ন সময় ভাইবা বা চাকরির পরীক্ষায় শূন্যস্থান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই সমস্ত জিনিসে এসে পড়ে কোশ্চেনগুলো। আবার যদি রুরাল এরিয়ায় হয় 50, সিটি এরিয়ায় হলে 180, জেলা টাউনে 120। এটা হচ্ছে একটা স্টাডি উপর বেস করে দেওয়া এখানে। তো আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাব। ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা করব, সেখানে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন যেটা
সেই মেথড অ্যানালাইসিস করব এবং হচ্ছে আরেকটা মেথড আমরা ফলো করব লিস্ট স্কয়ার মেথড। জিওমেট্রিক প্রোগ্রেশনের রিপোর্টটা কি, এই সূত্র আমরা ইউজ করব p is equal to p1 plus r to the power n। এখানে pf এর হচ্ছে ফিউচার পপুলেশন, অর্থাৎ আমি যদি 10 বছর পরে বা 20 বছর পরে জনসংখ্যা কত হবে জানতে চাই, সেটা হবে এটা pn এর হচ্ছে বর্তমান জনসংখ্যা 1 plus r to the power n। এই r হবে রেট অফ ইয়ারলি পপুলেশন গ্রোথ, বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার, এবং n হবে নাম্বার অফ ইয়ার, কত বছরের জন্য করতেছে। এখানে মানগুলো ইনপুট দিলে আমি সবগুলা পেয়ে যাব। নরমাল ইকুয়েশন আমাদের একটু দেখতে হবে যেটা লিস্ট স্কয়ার মেথড। লিস্ট স্কয়ার মেথড কি, এটা প্যারাবোলিক কার্ভ। এই কার্ভটা পপুলেশন এবং টাইমের উপরে সিকোয়েন্সের উপর নির্ভর করে। সেখানে আমরা জানি y is equal to a bx plus c x স্কয়ার। এখান থেকে আমাকে বের করতে হবে কনস্ট্যান্ট a b এবং c, এই তিনটা আগে বের করতে হবে। এটার জন্য আমি সামেশন অফ y করি, তাহলে a into n plus b into summation of x plus c into summation of x স্কয়ার। যদি সামেশন অফ xy করি তাহলে এটা x মাল্টিপ্লাই হবে a into summation of x plus b into summation of x স্কয়ার plus c into summation of x কিউব, এবার x স্কয়ার y। সেটা করলে এটাকে আবার x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, সামেশন অফ a x স্কয়ার প্লাস সামেশন অফ b সামেশন অফ x কিউব c সামেশন অফ x4। এই তিনটা ইকুয়েশন, তিনটা আননোন a b c, এটাকে সলভ করলে আমি কনস্ট্যান্ট তিনটা পেয়ে যাব। সেই কনস্ট্যান্ট তিনটা বসাই দিলে আমি ইকুয়েশনটা পাবো। এই ইকুয়েশনে তখন আমি x এর ভ্যালু বসাবো, যে কত বছর এর জনসংখ্যা আমার দরকার, সেটা দিয়ে আমি টোটাল ফরকাস্টিং করতে পারবো। তাহলে আমরা এই মেথডগুলো একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। এখানে জিওমেট্রিক প্রোগ্রেশন রিপোর্ট, এটা যেটা আমি আলোচনা করলাম, এবং লিস্ট স্কয়ার মেথড। এখানে দেখেন একটা চার্ট দেওয়া আছে, চার্টে বলা আছে ইয়ার হচ্ছে 1950, 60, 70, 80, 90। এই সময় পপুলেশন ছিল কত, 200, এটা হচ্ছে 1000, পপুলেশন 1000, 200,000, তার মানে হচ্ছে আমাদের এখানে আরো 3টা শূন্য হবে, 2 লাখ, এখন 2,30,000, 2,80,000, 3,50,000, 4,50,000, এই পরিমাণ জনসংখ্যা আছে। আমাকে বের করতে হবে 2010 সালে এবং 2030 সালে জনসংখ্যা কত হবে, ইউজিং লিস্ট স্কয়ার প্যারাবোলিক মেথড। লিস্ট স্কয়ার যে প্যারাবোলিক মেথড, সেই মেথড ইউজ করে আমাকে সলিউশনটা করতে হবে। তাহলে আমরা ইকুয়েশনে লিখে রাখবো y is equal to a plus bx plus c x স্কয়ার। দেন এই চারটা ইকুয়েশন আমরা লিখবো। এটা আমাদের মনে রাখতে হবে, বা আপনার বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে ইকুয়েশন মনে থাকবে, অথবা এটা আপনারা করেছেন যখন নিউমেরিক্যাল মেথড অ্যানালাইসিস করেছেন তখন করেছেন। আমরা টেবিল সাজাবো। টেবিলে প্রথম দেব ইয়ার, দেন x কি হবে আমি পরে আসতেছি, দেন y হবে পপুলেশন, তাহলে x হবে, আমরা পরিসংখ্যান যখন করি, যখন কোনো কিছু অ্যানালাইসিস করতে চাই, এর মাঝের যে সংখ্যা সেটাকে আমরা জিরো ধরি, তার উপরে -1, এরপর -2, নিচে হচ্ছে +1, তারপর হচ্ছে +2, এটা হচ্ছে x। অর্থাৎ মিডল যে মানটা সেটাকে আমরা জিরো ধরে নিব, তার উপরে -1, -2 এক এক করে বাড়বে, নিচে হবে +1, +2 এক এক করে বাড়বে। তাহলে y ইকুয়াল টু এটা, x স্কয়ার কত হবে, 2 স্কয়ার 4, 1 স্কয়ার 1, 0 স্কয়ার 0 হবে, x কিউব, এরপর x পাওয়ার 4, একইভাবে করব আমি বলা, xy,
xy মানে হচ্ছে এই দুটো মাল্টিপ্লাই, তাহলে -2 × 200 -400, এভাবে প্রত্যেকটা আমি এই দুটো মাল্টিপ্লাই করে এখন করব। এইভাবে আমার কাজ হবে টেবিলটাকে সাজায় ফেলা। যতগুলা ভ্যালু দেওয়া থাকে আমাকে এই টেবিলের ভার্টিক্যালি মান হরিজন্টাল রো গুলা কনস্ট্যান্ট, প্রথমে ইয়ার, দেন এক্স, দেন ওয়াই, তারপর x স্কয়ার x কিউব x পাওয়ার 4 x y x স্কয়ার y। কেন এগুলা করলাম? এই যে আমাদের ইকুয়েশনে মানগুলো বসাতে হবে, x পাওয়ার 4 x কিউব x স্কয়ার y x y, এগুলো আমার বসাতে হবে। এখন এই প্রত্যেকটা মান আমি এগুলো সামেশন করে নিব। এখানে y এর সামেশন করলে হবে n = 5। n = 5 কেন হবে? নাম্বার অফ ইয়ার দেওয়া আছে 5টা, 1 2 3 4 5, তাই 5টা করেছি এখানে। সামেশন অফ x করলে 0, এভাবে সামেশন অফ y করব, সামেশন অফ x স্কয়ার, সামেশন অফ x কিউব, সামেশন অফ x পাওয়ার 4, সামেশন অফ x y এবং সামেশন অফ x স্কয়ার y। এগুলো করে আমি ওই ইকুয়েশনে বসাবো, তিনটা ইকুয়েশন, 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশন বসাই তিনটাকে যখন সলভ করব তখন আমি a এর মান, b এর মান এবং c এর মান পেয়ে যাব। এখন a b এবং c এর মান ইনপুট দিলে আমি ইকুয়েশনটা পাবো। এক নাম্বার ইকুয়েশনে ইনপুট দিব a b c এর মান, এক নাম্বার ইকুয়েশন ইনপুট দেওয়ার যে ইকুয়েশন পাবো সেই ইকুয়েশনে x = 4 বসাবো। কেন 4 হবে? 2010 সালের জন্য x = 4 কেন হবে সেটা আসবো আমাদের টেবিল থেকে। দেখেন এখানে টেবিলে x = 1 হলে কি 1990, x = 2 হলে কি, সরি 1 হলে 1980, 2 হলে 1990, 3 হলে 2000 আর 4 হলে 2010। তাই আমরা x = 4 বসাইছি। x = 4 বসায় যখন আমি সলিউশন করব তাহলে আমি পেয়ে যাব 2010 সালে জনসংখ্যা হবে 710,000, অর্থাৎ 7,10,000। যদি y x = 2030 সালের জন্য, তাহলে 10 সালের জন্য 4 হলে, 20 সালে 5, 30 সালে 6। যদি এখানে 15 সাল বলতো তাহলে 4.5 হতো x এর মান, কারণ 10 এর জন্য যদি 1 হয়, 5 এর জন্য 0.5। এভাবে করে আমি এটা সলভ করলে টোটাল আমি জনসংখ্যা পেয়ে যাব। এইটুকু সবাই বুঝতে পারছেন? এই শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এইটুকু কি বুঝতে পারছেন আপনারা সবাই? কোথাও সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে আমি এখন দেখবো জিওগ্রাফিক্যাল। এটা তো আমরা লিস্ট স্কয়ার মেথডে করলাম। আরেকটা অঙ্ক করা আছে যেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল প্রোগ্রেশন সূত্র দিয়ে, p = এখানে দেওয়া আছে পপুলেশন অফ টাউন। এটা শহরের জনসংখ্যা হচ্ছে 1,80,000 1980 সালে এবং 2,20,000 1990 সালে। হোয়াট উইল বি পপুলেশন ইন 2000, অর্থাৎ 2000 সালে কি হবে সেটা। তাহলে p 1980 সালে হচ্ছে 1,80,000 এবং 1990 সালে হচ্ছে 2,20,000। n এর মান 10, n এর মান 10 কেন? আমি যেমন 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত বের করব, তাহলে 1990 সালে জনসংখ্যা বৃদ্ধির হার কত হবে সেটা আমাকে বের করতে হবে। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া নেই। জনসংখ্যা বৃদ্ধির হারটা আমরা কিভাবে বের করতে পারি? ইকুয়েশনটা খেয়াল করে দেখেন, r = √n p2 - p1 - 1। এটা এই ইকুয়েশন থেকেই আসছে, এখান থেকে। যেমন কোন জায়গায় যদি এরকম থাকে x² = 4, তাহলে আমরা x লিখতে পারি না, x = √2। এই রুট মানে হচ্ছে এখানে 2 থাকে, n এর জায়গায় 2 থাকবে স্কয়ার থাকলে। তাহলে n মানে হচ্ছে n রুট, মানে 1/n। তাহলে আমি যদি এখানে এটাকে এই ইকুয়েশনটাকে উভয় পক্ষে পরিবর্তন করি, রিঅ্যারেঞ্জ করি, তাহলে এখানে p⁴ আগে এটাকে p নিচে p এর নিচে p চলে আসবে, এরপরে √n হবে আর -1 হবে, তখন শুধু p থাকবে, শুধু সরি r থাকবে। p তো নিয়ে আসলাম, 1 থেকে শুধু r থাকবে। তাহলে এখন দুইটা সালের জনসংখ্যা দেওয়া আছে, জনসংখ্যা হারটা বের করে নিতে থাকবে। এখানে r = p9, বড়টা আগে হবে 1990, নিচে p 1980 ⁴1n, 1/n, n এর মান 10 - 1 করলে আসবে 0.0203। এই মানটা আমি যখন 2020 সালে করব,
2000 সালের জন্য জনসংখ্যা বের করবো, তো 1990 ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। 1990 থেকে 2000 পার্থক্য 10 বছর, উপরে 10 থাকবে। কেউ যদি এই 1990 না দেখে 1980 দেন, তাহলে n এর মান হবে 20, আর এর মান সেম থাকবে। তাহলে আপনার এখান থেকে অঙ্কটা শেষ করতে পারেন। এখন আমরা যাব হচ্ছে ওয়াটার, নতুন যে টপিক করব ওয়াটার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। ওয়াটার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের মেইন পারপাস কি? 389 পেজে আছে আইটিএন এর। ওয়াটার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন এর মেইন পারপাসটা হচ্ছে টু মেক ওয়াটার অ্যাভেলেবল টু ক্লোজ প্রক্সিমিটি টু দ্য কনজিউমার। অর্থাৎ যারা কনজিউমার বা গ্রাহক, তারা যাতে সহজেই পেতে পারে, তাদের কাছাকাছি থাকতে পারে ওয়াটার ডিস্ট্রিবিউশনটা, সেটাও তার পারপাস। সাপ্লাই ওয়াটার অ্যাডিকুয়েট কোয়ালিটিস অ্যাকর্ডিং টু দেয়ার ডিমান্ডস, তাদের চাহিদা অনুযায়ী তারা যাতে পর্যাপ্ত পরিমাণ ওয়াটার পেতে পারে। সাপ্লাই ওয়াটার অ্যাডিকুয়েট প্রেসার, যাতে অ্যাডিকুয়েট প্রেসার থাকে। তো ওয়াটারটা সাপ্লাই কিন্তু হয় প্রেসারে, তো প্রেসার যদি অ্যাডিকুয়েট না থাকে, তাহলে কিন্তু ওয়াটার যখন প্রেসার ঠিক না থাকবে, ওয়াটার পর্যাপ্ত পরিমাণ থাকলেও যদি প্রেসার ঠিক না থাকে, তাহলে সেই ওয়াটার আমি প্রপারলি আমার যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী পাবো না। এখানকার ওয়াটার সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশনের কিছু সিস্টেম আছে। একটা সিস্টেম হলো গ্র্যাভিটি ফ্লো সিস্টেম, অর্থাৎ এখানে আমরা কোনো পাম্পিং বা কোনো স্টোরেজ থাকবে না, গ্র্যাভিটির ফোর্সের কারণে ওয়াটারটা ডিস্ট্রিবিউট হবে। আর একটা হচ্ছে সিস্টেম উইথ ডিরেক্ট পাম্পিং, আর একটা আমরা গ্র্যাভিটি মেইনটেইন করবো না, পাম্পিং করে ডিরেক্ট দিব। আর একটা হচ্ছে পাম্পিংও থাকবে আবার স্টোরেজও থাকবে। গ্র্যাভিটি মেইনটেইন কি হয় এরকম, কোনো উঁচু জায়গায় ওয়াটার ট্যাঙ্ক বা স্টোরেজ থাকবে, এখান দিয়ে পাইপ থাকবে, এই পাইপ দিয়ে উঁচু থেকে নিচু জায়গায় পানি গ্র্যাভিটির কারণে পাইপ দিয়ে আসবে, এসে আমাদের যে বাসা বাড়ির লোকালিটি থাকবে, এখানে আমরা ওয়াটারটাকে কনজিউমাররা গ্রহণ করতে পারবে। গ্র্যাভিটি সিস্টেম। এখন এর কিছু অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা তো আপনারা দেখবেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা ডিফিকাল্ট কিছু না, এমন কিছু নাই যে আপনারা বুঝবেন না। আরেকটা হচ্ছে সিস্টেম উইথ ডিরেক্ট পাম্পিং। ডিরেক্ট পাম্পিং কেমন? যেমন এখানে আমার পাম্প স্টেশন থাকবে, সেখানে আমি ডিরেক্ট পাম্প দিয়ে এই সমস্ত লোকালিটিতে যে এলাকা, সেখানে বিভিন্ন পাইপিং নেটওয়ার্ক করব, পাইপিং নেটওয়ার্কের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পানি পৌঁছে যাবে। আরেকটা হলো অনেক সময় এটা একটা অসুবিধা কি, যখন পাম্প নষ্ট হয়ে যাবে তখন আপনি ওয়াটার দিতে পারবেন না। সেই জন্য এটার জন্য অল্টারনেটিভ একটা স্টোরেজ ট্যাঙ্ক রাখতে হয়। যেরকম আপনারা আপনাদের নতুন রাস্তার মোড়ে দেখবেন বিশাল বড় ট্যাঙ্কি আছে, ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। ওখানেও পাম্পিং করে নির্দিষ্ট পরিমাণ ওয়াটার স্টোর করে রাখা হয় ট্যাঙ্কিতে। যখন কোনো পাম্পের সমস্যা হয় বা 24 ঘন্টা আমরা পাম্প চালাই না, একটা নির্দিষ্ট টাইম, একটা 24 ঘন্টার জায়গায় কথার কথা সে 12 ঘন্টার সময় আমি 8 ঘন্টা পাম্পিং করলাম, এই 8 ঘন্টা তারা ওয়াটার পাইলো পাম্পের মাধ্যমে এবং স্টোর করে রাখলাম ওখানে। এরপরে বাকি 4 ঘন্টা আমি এই পরিমাণ ওয়াটার ওখানে স্টোর করে রাখতে পারলাম, যেটা 4 ঘন্টা চলবে। তখন 4 ঘন্টা পাম্প বন্ধ করে দিয়ে আমি ওই স্টোরেজ ট্যাঙ্কির পানি ছেড়ে দিব, তখন সেটা ফ্লো হয়ে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যাবে প্রেসারের কারণে। এটা অনেক সময় কারেন্ট না থাকলে বা দুর্যোগের সময় ওয়াটার সাপ্লাই সিস্টেম রাখা যায়। এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, একটা হচ্ছে লুপ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন কেমন? ব্রাঞ্চ হচ্ছে এরকম একটা সোর্স থাকবে, যখন যেখানে দরকার সেখানে আমি ওয়াটার দিয়ে দিব। আর লুপ হচ্ছে তা না, লুপ হচ্ছে আমি কোনো একটা এরিয়াকে প্রপারলি নেটওয়ার্কিং করব, নেটওয়ার্কিং করে একটা সোর্স থাকবে, সেখান থেকে বিভিন্ন লুপ লুপ করে, অর্থাৎ এই এলাকার জন্য একটা লুপ থাকবে, এই এলাকার জন্য আরেকটা লুপ থাকবে। এই ব্রাঞ্চ সিস্টেমে একটা অসুবিধা কি, পাইপের কোনো একটা জায়গায় যদি সমস্যা হয়, রিপেয়ারিং করতে হলে পুরা লুপের পুরা ব্রাঞ্চের সব জায়গায় ওয়াটার বন্ধ করে দিতে হয়। কারণ আপনি যখন এখান দিয়ে ওয়াটার সাপ্লাই দিবেন, এদিকে চলে আসবে, কাজ করতে পারবেন। লুপে আরেকটা সুবিধা হয়, এখানে লুপকে কন্ট্রোল করা যায়। যেমন এই লুপে যদি কোনো সমস্যা হয়, লুপ নাম্বার 3 আমি যে 3 দিলাম, এখানে সমস্যা হয়, এই লুপের যে ভালভ আছে এই ভালভকে বন্ধ করে দিব,
এই লুপে কাজ করবো, বাকি লুপে ওয়াটার সাপ্লাই হবে, কোনো সমস্যা হবে না। এটা একটা অসুবিধা আছে, সেটা হলো চাইলেই কোনো নতুন এরিয়া এই লুপটা আবার ইনক্লুড করা যায় না কোনো একটা বাসা বাড়িতে, কিন্তু ব্রাঞ্চ সিস্টেমে যে কোনো জায়গায় যে কোনো সময় সহজে দেওয়া যায়। এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ উভয় আছে, আপনার এই বই থেকে এই জিনিসগুলোকে একটু দেখে নেবেন। আর এখানে কিছু কার্ভ আছে, কার্ভটা দেখবেন যে পিক আওয়ারে ভেরিয়েশন অফ ওয়াটার ডিমান্ড ডিউরিং এ ডে, পার ডে মানুষের ওয়াটার ডিমান্ড কিরকম ভেরি করে। সকালের দিকে প্রথম 4 ঘন্টা 0 থেকে 4, অর্থাৎ রাত 12টা থেকে শুরু করি 1, 2, 3, 4টা পর্যন্ত ওয়াটার ডিমান্ড নিচে নেগেটিভ, অর্থাৎ এখানে ওয়াটার ডিমান্ড হয় না, আরো জমা থেকে যায় ওয়াটার। বাট 5টার পর থেকে 6, 7, 8, 9, 12টা পর্যন্ত হিউজ পরিমাণ পিক থাকে এখানে। এরপরে আস্তে আস্তে একটু কমে, আবার গিয়ে বাড়ে, রাতের শেষ দিকে আবার আস্তে 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 ওয়াটার ডিমান্ডটা কমে যায়। কিন্তু যখন আমি কোনো জায়গায় পাইপ নেটওয়ার্ক ডিজাইন করবো বা পাইপ ডিজাইন করব, আপনি তো সকালের জন্য একরকম পাইপ আর বিকালের জন্য আরেক রকম পাইপ দিতে পারবেন না। যখন আপনার বেশি দরকার হবে ওয়াটার, তখন আপনি বড় ডায়ামিটারের পাইপ দিতে পারবেন না চাইলেই। আবার যখন কম দরকার হবে তখন চিকন ডায়ামিটারের পাইপ চাইলে দিতে পারবেন না। সকাল বিকালের জন্য কি আলাদা আলাদা পাইপ দিবেন? তখন আমরা একটা অ্যাভারেজ ডিমান্ড ধরে নিই, অ্যাভারেজ রেট অফ কনজাম্পশন, সেটা ধরে আমরা ওয়াটার যে ভেলোসিটি ডিজাইন করা হয়, প্রেসার ডিজাইন করা হয়, পাইপ ডায়ামিটার, যত ধরনের ডিজাইন সবকিছু এখানে কনসিডার করা হয়। এবং স্টোরেজ ট্যাঙ্ক, সেটার অ্যামাউন্টও হিসাব করা হয়, কতটুকু স্টোরেজ ট্যাঙ্ক লাগবে সেটা ওই কার্ভ থেকে হিসাব করা হবে। এই কার্ভটা আপনার, অর্থাৎ এটা হচ্ছে আমার এভারেজ, এই দাগটা কালার চেঞ্জ করি, এটা হচ্ছে আমার এভারেজ 24 আওয়ার্স এর ডিমান্ড। কিন্তু আমার কাছে কখনো কম দরকার হবে, আবার কখনো বেশি দরকার হবে। তাহলে এই যে অংশটুকু যেখানে আমার ওয়াটার দরকার হচ্ছে, কম দরকার হচ্ছে, তখন আমি এই পরিমাণ ওয়াটার এখানে স্টোর করে রাখতে হবে এই এতটুকু ভলিউমে। আবার এই অংশে গিয়ে আমার ওয়াটার এক্সট্রা দরকার হচ্ছে, সেটুকু বেশি লাগবে না, সেটুকু স্টোর করে রাখতে হবে। অর্থাৎ এইটুকুতে আমি স্টোর করে রাখবো, এই স্টোরের অ্যামাউন্টটুকু এই সময় আমি ইউজ করতে পারবো। তাহলে এই যে টোটাল অংশটুকু যেটা একটা পোর্শন, এইটুকু হবে স্টোরেজ ট্যাঙ্কের ভলিউম। এইটা কার্ভ থেকে নিয়ে আমরা বের করতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।